লেবাননে ভয়াবহ ড্রোন হামলা, হঠাৎ এই হামলায় প্রাণ হারালেন একাধিক বাংলাদেশি। ক্ষমতা নিয়ে খড়গস্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়, শতাধিক মদের দোকান বন্ধের নির্দেশ। ইউরেনিয়াম ঘিরে বিশ্বে উত্তেজনার আগুন, পারমাণবিক শক্তি নাকি নতুন যুদ্ধের ছায়া। আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র আগুন, ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের। আবারও শুরু হতে যাচ্ছে প্রজেক্ট ফ্রিডম। এবং ভারতে শুরু হতে যাচ্ছে নতুন চাপের যুগ। মোদির হঠাৎ নির্দেশনায় তেল খরচ আর হোম অফিস নিয়ে তীব্র চাঞ্চল্য। কি লুকিয়ে আছে সিদ্ধান্তের পেছনে? আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ নিরপেক্ষ আজকের বিশ্বের আলোচিত সর্বশেষ সংবাদে আপনাদের সঙ্গে আমি আছি আহমদ ইমতিয়াজ। দেখছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। লেবাননের একটি আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় বিস্ফোরণ ঘটে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাটিতে একাধিক বাংলাদেশি নিহত হয়েছে বলেও জানা গেছে। বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় সোমবার দুপুর আনুমানিক 12টার দিকে নাবাতিয়ের জেবদিন এলাকায় একটি আবাসস্থলে এই হামলার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যান। স্থানীয় সূত্রে জানা যায়, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আকাশ থেকে একটি ড্রোন হামলা চালানো হয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে। হামলার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহত ও নিহতদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঘটনার পর লেবাননের নাবাতিয়ে অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনা ও নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং নতুন করে কোনো ঝুঁকি আছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলার প্রকৃত কারণ ও লক্ষ্য নির্ধারণের চেষ্টা চলছে। এই হামলায় 2 বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মোহাম্মদ আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ নাহিদুল ইসলাম। তারা দুজনেই ওই এলাকায় কর্মরত ছিলেন এবং সেখানে বসবাস করছিলেন। বাংলাদেশ দূতাবাস এক শোক বার্তায় জানিয়েছে, নিহত 2 বাংলাদেশির মরদেহ বর্তমানে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে। দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং দ্রুত মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করার চেষ্টা চলছে। একই সঙ্গে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, লেবাননে থাকা অন্যান্য বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রবাসীদের সতর্ক থাকতে এবং ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনার ফলে লেবাননে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেকেই নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। বিশেষ করে যেসব এলাকায় সংঘাতের ঝুঁকি বেশি, সেখানে থাকা শ্রমিকদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। এর আগে চলমান সংঘাত পরিস্থিতির মধ্যেও লেবাননে বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটেছে। 8 এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী শ্রমিক দীপালি বেগম নিহত হন। একের পর এক এমন ঘটনার কারণে প্রবাসী শ্রমিকদের জীবনে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এখন শুধু রাজনৈতিক বা সামরিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং এই সরাসরি প্রভাব পড়ছে সাধারণ শ্রমিক ও বেসামরিক মানুষের উপর। বিশেষ করে বিদেশি শ্রমিকরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। তবে বর্তমানে লেবাননের পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল অবস্থায় রয়েছে। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে এবং আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এই ঘটনায় 2 বাংলাদেশের মৃত্যু শুধু লেবানন নয়, বাংলাদেশেও শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলো গভীর শোকে রয়েছে এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হচ্ছে। পরিস্থিতি এখনও উত্তপ্ত এবং নজরদারিতে রয়েছে। মিমি মাজুমদার, নিরপেক্ষ। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চলেছে। ফলে এই অস্থির সময়ে পারমাণবিক ইস্যুতে ইরানের একটি নতুন প্রস্তাব আন্তর্জাতিক মহলে নতুন করে মনোযোগ ও উদ্বেগ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা। যুদ্ধ কি থামবে নাকি আরো ভয়াবহ মোড় নেবে পরিস্থিতি? এই প্রশ্নই এখন বিশ্বকর্মীতে। ঠিক এমন এক সংকটময় মুহূর্তে পারমাণবিক ইস্যু নিয়ে নতুন এক প্রস্তাব সামনে এনেছে ইরান, যা ঘিরে আবারও জেগে উঠেছে বৈশ্বিক উদ্বেগ আর কৌতূহল। যুদ্ধবিরতি ও পারমাণবিক কর্মসূচিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামে কিছু অংশ তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে বলেও জানিয়েছে মার্কিন দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তবে একই সঙ্গে তারা নিজেদের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ভেঙে ফেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর লক্ষ্যে ইরানের সঙ্গে একটি সমঝোতার প্রস্তাব দেন। ওই প্রস্তাবে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক নৌযান চলাচলের ক্ষেত্রে ইরানের অনুমতির ব্যবস্থা শিথিল করা এবং আগামী মাসে ইরানি বন্দরগুলোর উপর থেকে কিছুটা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও অন্তর্ভুক্ত ছিল। তেহরান জানায় তারা নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি অংশের ঘনত্ব কমাতে রাজি এবং কিছু পরিমাণ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে সংরক্ষণ করে রাখতে পারে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে আলোচনা ব্যর্থ হলে ওই ইউরেনিয়াম পুনরায় ইরানকে ফেরত দিতে হবে। একই সঙ্গে ইরান স্পষ্টভাবে জানিয়েছে তারা কোনো অবস্থাতেই তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে রাজি নয়। যুক্তরাষ্ট্রের প্রস্তাব ও ইরানের জবাব নিয়ে আলোচনার অংশ নেওয়ার সূত্রগুলো বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে দুই পক্ষ এখনো অনেক দূরে অবস্থান করছে। আলোচনায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং হরমুজ প্রণালী ধীরে ধীরে উন্মুক্ত করার বিষয়টি গুরুত্ব পেলেও পারমাণবিক কর্মসূচি নিয়ে মূল মতবিরোধ এখনও অমীমাংসিত। অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এসব তথ্যকে সত্য নয় বলেও দাবি করেছে। তবে তারা বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি, বরং নিজেদের বিবৃতিতে দ্রুত যুদ্ধবিরতি, তেল বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখার আকাঙ্ক্ষার কথা পুনর্ব্যক্ত করেছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। যুদ্ধ শুরুর আগে এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হতো। ফলে এখানে যে কোনো ধরনের উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে আলোচনায় চূড়ান্ত সমঝোতা না হলে ভিন্ন পথ গ্রহণ করা হতে পারে। বিশ্লেষকরা মনে করছেন এর মাধ্যমে ওয়াশিংটন হরমুজ প্রণালীতে সামরিক উপস্থিতি বাড়ানোর ইঙ্গিত দিতে পারে, যা তারা প্রজেক্ট ফ্রিডম নামে পরিচিত উদ্যোগের আওতায় বিবেচনা করছে। চলমান এই অস্থির পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তাকে ঘিরে ইরানের যুক্তরাষ্ট্রের টানাপোড়েন এখনও অনিশ্চয়তায় রয়েছে। কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকলেও দুই পক্ষের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই পারমাণবিক ইস্যুকে ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা শুধু দুই দেশের সম্পর্কে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন চাপ তৈরি করছে। হরমুজ প্রণালীর মতো কৌশলগত জলপথকে কেন্দ্র করে যে কোনো সিদ্ধান্তই এখন বৈশ্বিক জ্বালানি বাজার ও নিরাপত্তার উপর বড় প্রভাব ফেলতে পারে। তবে বিশ্লেষকদের মতে এখনও কূটনৈতিক আলোচনা জানালা পুরোপুরি বন্ধ হয়নি। উভয় পক্ষ যদি বাস্তবসম্মত সমঝোতায় পৌঁছতে পারে তাহলে দীর্ঘমেয়াদী উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হওয়ার সুযোগ রয়েছে। এই অবস্থায় বিশ্ববাসীর নজর এখন সম্ভাব্য নতুন আলোচনার দিকে। প্রশ্ন হচ্ছে এই আলোচনাকে উত্তেজনা কমাবে নাকি আরো বড় কোনো সংকটের দিকে ঠেলে দেবে? আহমাদ ইমতিয়াজ, নিরপেক্ষ। বিশ্ব রাজনীতিতে আবার উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালীকে ঘিরে। এবার মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যা বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলেছে। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু এখন আবারও মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক বিস্ফোরক ঘোষণায় জানিয়েছেন জাহাজ চলাচল স্বাভাবিক করতে আবারও কার্যকর হতে পারে বিতর্কিত প্রজেক্ট ফ্রিডম। তবে এবার শুধু পাহারা নয়, সরাসরি ইরানের বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত দিয়েছেন তিনি। মাত্র 2 সপ্তাহ আগেই আকস্মিকভাবে এই প্রজেক্ট চালুর ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু সেই যাত্রায় বড় বাধার মুখে পড়তে হয় ওয়াশিংটনকে। উপসাগরীয় আরব মিত্রদের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ হয় সৌদি আরব ও বাহরাইন। দেশ দুটি তাদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করলে পিছু হটতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। যদিও তখন হোয়াইট হাউস দাবি করেছিল ইরানের সাথে আলোচনার অগ্রগতির কারণেই অভিযান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বদলে যায় গত রোববার। যুদ্ধের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয় ইরান, কিন্তু তেহরানের সেই প্রস্তাবকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ট্রাম্প। কূটনৈতিক আলোচনার পথ সংকীর্ণ হয়ে আসায় আবারও সামরিক শক্তি প্রদর্শনের পথেই হাঁটছে হোয়াইট হাউস। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষায় তিনি আপোষহীন। তার মতে প্রজেক্ট ফ্রিডম এবার আগের চেয়েও কঠোর হবে। ট্রাম্পের ভাষায় এবারের অভিযানে শুধুমাত্র পণ্যবাহী জাহাজকে নিরাপত্তাই দেওয়া হবে না, প্রয়োজনে সরাসরি ইরানের অভ্যন্তরে বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট অবস্থানে সামরিক অভিযান চালানো হবে। অর্থাৎ আগেরবার প্রজেক্ট ফ্রিডম ছিল মূলত একটি রক্ষণাত্মক মিশন, যার উদ্দেশ্য ছিল তেলের ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া।
কিন্তু ট্রাম্পের নতুন ঘোষণা অনুযায়ী এবার এটি আক্রমণাত্মক রূপ নিতে পারে। ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী যদি কোনো জাহাজ আক্রান্ত হয় বা ইরান কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেয়, তবে মার্কিন বাহিনী ইরানের মূল ভূখণ্ডে থাকা সামরিক স্থাপনা বা ড্রোন লঞ্চিং প্যাডগুলোতে সরাসরি হামলা চালাতে পারে। সামরিক অভিযানের পাশাপাশি ইরানের পরমাণু কেন্দ্র বা পাওয়ার গ্রিডে বড় ধরনের সাইবার হামলার সম্ভাবনাও এই প্রজেক্টের অংশ হতে পারে। ট্রাম্পের এই প্রজেক্ট ফ্রিডম চালুর হুমকি মূলত একটি পলিটিক্যাল গ্যাম্বল বা রাজনৈতিক জুয়া। একদিকে এটি ইরানকে আলোচনার টেবিলে নমনীয় হতে বাধ্য করার কৌশল, অন্যদিকে এটি মধ্যপ্রাচ্যকে একটি ভয়াবহ যুদ্ধের কিনারে ঠেলে দেওয়ার ঝুঁকি। মিমি মাজুমদার, নিরপেক্ষ। বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয়দের জীবনযাত্রায় আসতে চলেছে বড় পরিবর্তনের ইঙ্গিত। জ্বালানি সাশ্রয় ও দৈনন্দিন জীবনকে সহজ করার বার্তায় দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। রোববার এক জনসমাবেশে প্রধানমন্ত্রী মোদী ভারতীয়দের জীবনযাত্রায় বড় পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, করোনা মহামারীর সেই দিনগুলোর মতো আবারও হোম অফিস এবং অনলাইন মিটিং সংস্কৃতি ফিরিয়ে আনা উচিত। এতে করে ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমবে এবং বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে। এছাড়া যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ির বদলে মেট্রো বা কারপুলের মতো গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেন তিনি। ভারতীয়দের কাছে সোনা মানেই আভিজাত্য, বিশেষ করে বিয়ের মৌসুমে। কিন্তু প্রধানমন্ত্রী এবার অনুরোধ করেছেন আগামী 1 বছর যেন কেউ অপ্রয়োজনীয় সোনা না কেনেন। শুধু তাই নয়, ডলার সাশ্রয়ের লক্ষ্যে বিদেশে ঘুরতে যাওয়া এবং বিদেশে গিয়ে রাজকীয় বিয়ের আয়োজন বন্ধ করার অনুরোধও জানিয়েছেন তিনি। মোদির মতে দেশের টাকা দেশে রাখাই এখন হবে বড় নাগরিক দায়িত্ব। প্রধানমন্ত্রীর এবারের আহ্বানের সবচেয়ে আলোচিত অংশ হলো তেল কম খাওয়া। তিনি একে সরাসরি দেশপ্রেমের সঙ্গে তুলনা করেছেন। মোদি বলেন, ভোজ্য তেল কম খেলে মানুষ যেমন সুস্থ থাকবে, তেমনি কমে আসবে আমদানি নির্ভর বৈদেশিক মুদ্রার খরচ। একই সঙ্গে কৃষকদের উদ্দেশ্যে তিনি রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার ডাক দিয়েছেন, যাতে সারের পেছনে ব্যয় হওয়া বিপুল পরিমাণ ডলার রক্ষা করা যায়। একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নির্ভর করে তার বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভের উপর। ভারত বর্তমানে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি। ভারত তার প্রয়োজনীয় জ্বালানি তেলের 80% বেশি বিদেশ থেকে আমদানি করে থাকে। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় তেলের দাম বাড়লে ভারতকে আগের চেয়ে অনেক বেশি ডলার খরচ করতে হচ্ছে। ডলারের বিপরীতে রুপির মান স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকে প্রায়ই বাজার থেকে ডলার ছাড়তে হয়। রিজার্ভ কমে গেলে রুপির মান পড়ে যাওয়ার ঝুঁকি থাকে, যা দেশে ভয়াবহ মূল্যস্ফীতি ঘটাতে পারে। মোদি রান্নার তেল কম খাওয়ার বিষয়টিকে কেবল অর্থনীতির সঙ্গে নয়, জনস্বাস্থ্যের সঙ্গেও জুড়ে দিয়েছেন। ভারত বিশ্বের বৃহত্তম ভোজ্য তেল আমদানিকারক দেশ। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা এই খাতে বিদেশে চলে যায়। প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে অতিরিক্ত তেল খাওয়া হৃদরোগ ও স্থূলতার কারণ। তেল সাশ্রয়কে তিনি একটি উইন উইন পরিস্থিতি হিসেবে দেখিয়েছেন, যা একদিকে মানুষের স্বাস্থ্য ভালো রাখবে, অন্যদিকে রাষ্ট্রের টাকা বাঁচাবে। অন্যদিকে ভারতীয় পরিবারগুলোতে সোনা জমানোর প্রবণতা অনেক বেশি, কিন্তু সরকারের দৃষ্টিতে এটি একটি অনুৎপাদনশীল খাত। ভারত প্রায় সব সোনা আমদানি করে। সোনা কেনার অর্থ হলো সরাসরি ডলার দেশের বাইরে পাঠিয়ে দেওয়া। মোদি চান মানুষ সোনা না কিনে সেই টাকা ব্যাংকে রাখুক বা সরকারি বন্ডে বিনিয়োগ করুক, যা দেশের অবকাঠামো উন্নয়নে কাজে লাগানো যায়। এছাড়াও করোনা পরবর্তী সময়ে আবারও হোম অফিস ও অনলাইন মিটিংয়ের আহ্বান মূলত একটি আধুনিক সাশ্রয়ী মডেল। রাস্তায় গাড়ি কম বের হওয়া মানেই কার্বন নিঃসরণ কমা। এটি ভারতের জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনেও সাহায্য করবে। জ্যামে বসে থাকার সময়টুকু কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়ানো এবং অফিসের বিদ্যুৎ ও এসি খরচ বাঁচানো এই আহ্বানের লক্ষ্য। এবং সবশেষে ভারত সরকার কৃষকদের সারে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়, যার একটি বড় অংশ আমদানিকৃত কাঁচামাল দিয়ে তৈরি। সার কম ব্যবহারের মাধ্যমে সরকার আমদানিতে ব্যয় হওয়া ডলার সাশ্রয় করতে চায়। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব কৃষিতে উৎসাহ দেওয়া দীর্ঘমেয়াদী মাটির উর্বরতা রক্ষার একটি কৌশল। প্রধানমন্ত্রীর এই আহ্বান মূলত একটি ভিন্নধর্মী চিন্তাভাবনা, তবে এর সফলতায় কিছু চ্যালেঞ্জও আছে। বিলাসিতা বা জীবনযাত্রার মান কমিয়ে আনার এই আহ্বান সাধারণ মানুষ কতটা ইতিবাচকভাবে নেবে তা নিয়ে বিতর্ক হতে পারে। সোনা বা তেল বিক্রি কমে গেলে দেশীয় ব্যবসায়ী এবং আমদানিকারকদের উপর বড় ধরনের ব্যবসায়িক প্রভাব পড়বে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাব এবং মধ্যপ্রাচ্যের সংকটে বিশ্ব যখন অস্থিতিশীল, তখন নরেন্দ্র মোদী ভারতকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করার জন্য নাগরিকদের মিতব্যয়িতার পথ দেখালেন। এটি কোনো আইনি নিষেধাজ্ঞা নয়, বরং জনগণের উপর ছেড়ে দেওয়া একটি নৈতিক দায়িত্ব। মিমি মাজুমদার, নিরপেক্ষ। আন্তর্জাতিক অঙ্গনে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে নতুন করে উত্তেজনার আবহ তৈরি হয়েছে, যেখানে উভয় পক্ষের কঠোর বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে, যা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা তীব্রভাবে জোরদার হয়েছে।
আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে। একই সঙ্গে ক্যারিবিয়ান অঞ্চলের কিউবা নিয়েও দেখা দিয়েছে সম্ভাব্য সংঘাতের নতুন আশঙ্কা। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নতুন কোনো আগ্রাসন চালায় তাহলে তার উপযুক্ত ও শক্ত জবাব দিতে ইরানি সেনারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইরানের 14 দফা দাবির মধ্যে জনগণের মৌলিক অধিকার অন্তর্ভুক্ত এবং এসব দাবি পূরণ ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বাস্তব ও কার্যকর বিকল্প নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি আরও বলেন, যে কোনো নতুন আগ্রাসনের যথাযথ জবাব দিতে ইরান প্রস্তুত। ভুল কৌশল সবসময় ভুল ফলাফলই নিয়ে আসে। তিনি আরও যোগ করেন, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, তারা আশ্চর্য হবে। এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা কার্যত অচলাবস্থায় পৌঁছেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের সঙ্গে চুক্তি নিয়ে অগ্রগতি না হওয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়ে সামরিক জেনারেলদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এরপর থেকেই মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে ইরান ইস্যুতে নতুন করে সামরিক পদক্ষেপের আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। এতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের সংখ্যা আরও জোরালো হয়েছে। বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বৈরিতা এখন আবারও সরাসরি সামরিক উত্তেজনার দিকে যেতে পারে, যদিও এখনও কূটনৈতিক সমাধানের দরজা পুরোপুরি বন্ধ হয়নি। এদিকে একই সময়ে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবা নিয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কিউবা সরকারের উপর চাপ বাড়াচ্ছেন এবং দেশটিতে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও এখন আলোচনার বাইরে নয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র কিউবার উপর নজরদারি বিমান চালানো বাড়িয়েছে এবং নতুন করে নিষেধাজ্ঞাও আরোপ করেছে। এতে কিউবার অর্থনৈতিক পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। কিউবার পররাষ্ট্রমন্ত্রী এই পদক্ষেপকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেছেন, এটি কার্যত সাধারণ মানুষের উপর সামগ্রিক শাস্তি। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে দেশটি গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে। অন্যদিকে কিছু আন্তর্জাতিক সূত্র দাবি করছে, ট্রাম্প ব্যক্তিগতভাবে জানিয়েছেন কিউবায় হামলার কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা নেই। তবে একই সঙ্গে ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন রণতরী মোতায়েন ও সামরিক উপস্থিতি বৃদ্ধি পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। বিশ্লেষকদের মতে, একদিকে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, অন্যদিকে কিউবা ইস্যুতে ক্যারিবিয়ান অঞ্চলে চাপ। এই দুই ফ্রন্টে যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্ব রাজনীতিকে এক নতুন অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যা ঘটছে তা সরাসরি যুদ্ধের ইঙ্গিত না হলেও ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাব পুরো পরিস্থিতিকে দ্রুত সংঘাতে রূপ দিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই উত্তেজনা কি কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণে আসবে নাকি তা বাস্তব যুদ্ধের দিকে গড়াবে, তার উত্তর এখনো অজানা। মিমি মাজুমদার, নিরপেক্ষ। বিশ্ব রাজনীতির মঞ্চে ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে, যেখানে কূটনৈতিক অচলাবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু এখন আবারও মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক বিস্ফোরক ঘোষণায় জানিয়েছেন, জাহাজ চলাচল স্বাভাবিক করতে আবারও কার্যকর হতে পারে বিতর্কিত প্রজেক্ট ফ্রিডম। তবে এবার শুধু পাহারা নয়, সরাসরি ইরানের বিরুদ্ধে অভিযানের ইঙ্গিত দিয়েছেন তিনি। মাত্র 2 সপ্তাহ আগেই আকস্মিকভাবে এই প্রজেক্ট চালুর ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু সেই যাত্রায় বড় বাধার মুখে পড়তে হয় ওয়াশিংটনকে। উপসাগরীয় আরব মিত্রদের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ হয় সৌদি আরব ও বাহরাইন। দেশ দুটি তাদের আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করলে পিছু হটতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। যদিও তখন হোয়াইট হাউস দাবি করেছিল, ইরানের সাথে আলোচনার অগ্রগতির কারণেই অভিযান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বদলে যায় গত রোববার। যুদ্ধের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয় ইরান, কিন্তু তেহরানের সেই প্রস্তাবকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ট্রাম্প। কূটনৈতিক আলোচনার পথ সংকীর্ণ হয়ে আসায় আবারও সামরিক শক্তি প্রদর্শনের পথেই হাঁটছে হোয়াইট হাউস। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষায় তিনি আপোষহীন। তার মতে, প্রজেক্ট ফ্রিডম এবার আগের চেয়েও কঠোর হবে। ট্রাম্পের ভাষায়, এবারের অভিযানে শুধুমাত্র পণ্যবাহী জাহাজকে নিরাপত্তাই দেওয়া হবে না, প্রয়োজনে সরাসরি ইরানের অভ্যন্তরে বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট অবস্থানে সামরিক অভিযান চালানো হবে। অর্থাৎ আগেরবার প্রজেক্ট ফ্রিডম ছিল মূলত একটি রক্ষণাত্মক মিশন, যার উদ্দেশ্য ছিল তেলের ট্যাঙ্কারগুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়া।
কিন্তু ট্রাম্পের নতুন ঘোষণা অনুযায়ী এবার এটি আক্রমণাত্মক রূপ নিতে পারে। ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী যদি কোনো জাহাজ আক্রান্ত হয় বা ইরান কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেয়, তবে মার্কিন বাহিনী ইরানের মূল ভূখণ্ডে থাকা সামরিক স্থাপনা বা ড্রোন লঞ্চিং প্যাডগুলোতে সরাসরি হামলা চালাতে পারে। সামরিক অভিযানের পাশাপাশি ইরানের পরমাণু কেন্দ্র বা পাওয়ার গ্রিডে বড় ধরনের সাইবার হামলার সম্ভাবনাও এই প্রজেক্টের অংশ হতে পারে। ট্রাম্পের এই প্রজেক্ট ফ্রিডম চালুর হুমকি মূলত একটি পলিটিক্যাল গ্যাম্বল বা রাজনৈতিক জুয়া। একদিকে এটি ইরানকে আলোচনার টেবিলে নমনীয় হতে বাধ্য করার কৌশল, অন্যদিকে এটি মধ্যপ্রাচ্যকে একটি ভয়াবহ যুদ্ধের কিনারে ঠেলে দেওয়ার ঝুঁকি। মিমি মাজুমদার, নিরপেক্ষ। তামিলনাড়ুর রাজনীতিতে ইতিহাসের এক নাটকীয় মোড়। ক্ষমতা গ্রহণের পরপরই মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা রাজ্য জুড়ে আলোচনার ঝড় তুলেছে। আরও জানাচ্ছেন নোমান ইবনে বশির। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় মোড়। ক্ষমতা গ্রহণের পরপরই মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামে পরিচিত, এমন এক সিদ্ধান্ত নিয়েছেন যা রাজ্য জুড়ে আলোচনার ঝড় তুলেছে। সরকারি নির্দেশ অনুযায়ী তামিলনাড়ুতে মোট 717টি সরকার পরিচালিত মদের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এই দোকানগুলো আগামী 2 সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হবে বলে প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের 500 মিটারের মধ্যে যেসব মদের দোকান রয়েছে সেগুলোই এই তালিকায় পড়েছে। বিস্তারিত যাচাই শেষে দেখা যায় রাজ্য জুড়ে এমন 717টি দোকান রয়েছে যেগুলো স্পর্শকাতর এলাকায় অবস্থিত। এর মধ্যে 276টি দোকান ধর্মীয় স্থাপনার কাছে, 186টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং 255টি বাস স্ট্যান্ড এলাকার আশপাশে অবস্থিত। এসব দোকান পরিচালনা করত রাজ্যের সরকারি সংস্থা তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন, সংক্ষেপে TNSMC বা তাসমাক। ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া। সাধারণ মানুষের একটি বড় অংশ এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। তাদের মতে, ধর্মীয় স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ থেকে মদের দোকান সরানো দীর্ঘদিনের সামাজিক দাবি ছিল, যা এবার বাস্তবায়নের পথে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনগণের কল্যাণ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে। মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় স্পষ্টভাবে জানিয়েছেন, জনস্বাস্থ্য এবং সামাজিক পরিবেশকে অগ্রাধিকার দিতেই এই পদক্ষেপ। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও শুরু হয়েছে, কারণ তামিলনাড়ুর অর্থনীতিতে মদ বিক্রি একটি বড় ভূমিকা রাখে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে রাজ্য সরকার এই খাত থেকে প্রায় 48,000 কোটি টাকা আয় করেছে। ফলে এই সিদ্ধান্ত রাজস্ব আয়ের উপর প্রভাব ফেলবে কিনা তা নিয়েও আলোচনা চলছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, অর্থনৈতিক ক্ষতির চেয়ে সামাজিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ বেশি গুরুত্বপূর্ণ। তাই ধাপে ধাপে সংস্কারমূলক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নির্বাচনের আগে থালাপতি বিজয় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তামিলনাড়ুকে মাদকমুক্ত রাজ্য হিসেবে গড়ে তুলবেন। এই সিদ্ধান্তকে সেই প্রতিশ্রুতির প্রথম বড় বাস্তবায়ন হিসেবে দেখছেন তার সমর্থকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা। কারণ তামিলনাড়ুর মতো রাজ্যে মদের দোকান বন্ধের সিদ্ধান্ত সহজ নয়, বিশেষ করে যখন এটি সরকারি আয়ের বড় উৎসের সঙ্গে জড়িত। এদিকে তামিলনাড়ুর রাজনৈতিক দৃশ্যপটেও বড় পরিবর্তন এসেছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে 234টি আসনের মধ্যে 108টি আসনে জয় পায় থালাপতি বিজয়ের দল টিভিকে। এরপর বিভিন্ন দলের সমর্থনে গঠিত হয় নতুন জোট সরকার, যা তামিলনাড়ুর ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু করেছে। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ গ্রহণের পরপরই এই সিদ্ধান্ত আসে, যা রাজনৈতিক মহলে ধামাকাদার শুরু হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিষয়ে সরকার জানিয়েছে, আগামী 2 সপ্তাহের মধ্যে দোকানগুলো বন্ধের প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং পর্যায়ক্রমে পুরো সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। সব মিলিয়ে তামিলনাড়ুর এই সিদ্ধান্ত এখন শুধু রাজ্য নয়, জাতীয় রাজনীতিতেও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ এটিকে সাহসী সংস্কার বলছেন, আবার কেউ বলছেন এটি দীর্ঘমেয়াদে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে এই বিষয়ে পরিষ্কার, তা হলো থালাপতি বিজয়ের এই সিদ্ধান্ত তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করাচ্ছে, যা আগামী দিনে আরও বড় আলোচনা জন্ম দিতে পারে। মিমি মাজুমদার, নিরপেক্ষ। দর্শক, এই ছিল নিরপেক্ষ আজকের আলোচিত বিশ্বের সর্বশেষ সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।